এক অদ্ভুত অভ্যেস গড়ে উঠেছে মার্জির। সেলফোনের পানে ভ্যাবলার মতো তাকিয়ে থাকা, চাতক পাখির ন্যায় স্ক্রিনে চোখ রাখা, মাহিনের কলের আশায়। মানুষটাকে খুব মনে ধরেছে তার। এত পারফেক্ট মানুষ কিভাবে হয়, কিভাবে? মার্জি 2 হাত বাড়িয়ে রেখেছে। মাহিনকে একবার ধরতে পারলে ছাড়বে না, একদম বুকে আগলে রাখবে। এত সুন্দর মানুষ হয় নাকি? মার্জির অপেক্ষার অবসান ঘটল। মাহিনের কল আসলো রাত 12টায়। মার্জি তখন ঘুমে ঢুলু ঢুলু। একবার রিং হতে না হতেই লাফিয়ে উঠে বসল। খুব নিরিবিলি জায়গা দখল করল। সেটা তার প্রিয় বারান্দা। রিং 4বার হতেই ধরল। হ্যালো। মাহিনের পুরুষালী স্বর শোনা গেল। ডিস্টার্ব করলাম? মার্জির বুকে ধাক্কা লাগলো, মৃদু ধাক্কা। গভীর রাতে এই গলার স্বর তার সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে সুপ্ত হৃদয়। বলতে ইচ্ছে করছে, তুই ডিস্টার্ব কর, যতটা ইচ্ছে কর, সারা জীবন কর, আমি তো সেটাই চাই। মুখে বলল, অল্প স্বল্প। তাহলে কি রাখবো ম্যাডাম? মার্জি বুকে হাত চেপে ধরল। উফ, এভাবে কেউ সম্বোধন করে? সে তো বুক ব্যথায় মরেই যাবে। তবে রাখি মানে কি? হ্যাঁ, ঘুম ভাঙিয়ে এখন রাখবে? হতচ্ছাড়া, কোনো রাখারাখি নেই। সারা রাত এভাবেই কথা বলতে হবে মার্জির সাথে। তবে মুখে কুলুপেটে রাখল, জবাব দিল না। মাহিন বুঝে নিল, শব্দহীন হাসল। দুষ্টুমি ভর্তি তার স্বর। ডু ইউ লাইক মি মার্জি, দ্য ওয়ে আই ডু? মার্জির বুকের ভেতর কি সুনামি শুরু হলো? না হলে কিসের এত উথাল পাথাল? লাজুক কণ্ঠে স্বর আড়ালে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। তুমি কি অফিস থেকে আসলে? মাহিন বিষম খেল। লম্বাটে শ্বাস গলায় আটকে গেল। হুট করে এত আদুরে স্বরে তুমি ডাকার মানে কি? মাঝবয়সী বখাটে মাহিন। কাবু করার ধান্দা, তাই না? এই মেয়ে তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে নির্ঘাত। আধারে তলিয়ে আছে কক্ষটি। ক্ষণে ক্ষণে স্তব্ধতা রুখে অস্পষ্ট শ্বাস প্রশ্বাসের ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে। বারান্দার দরজা মেলে আছে, পর্দাগুলো অশান্ত ভঙ্গিতে দুলছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা বারান্দা ভিজিয়ে রেখেছে। ভেসে আসছে বৃষ্টির মৃদু শব্দ। অরুর গোলাপি ঠোঁটজোড়ায় এক চিলতে হাসি দেখা দিচ্ছে। ঘুমন্ত সে স্বপ্নের ঘোরে মিটিমিটি হাসছে, ঘোরের মধ্যে প্রলাপ বকছে। হুট করেই সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। আড়মোড়া চোখ মেলে তাকালো। সব কিছুই অন্ধকার, আধার। বৃষ্টির শব্দ শুনতে পেয়ে কান পেতে দিল। বৃষ্টি হচ্ছে। অরু হুড়মুড়িয়ে উঠে বসল। বৃষ্টিতে ভিজলে কেমন হয়? বৃষ্টি বিলাস করে ফেলবে? সাথে তন্ময় হলে মন্দ হয় না। দুজন একসঙ্গে বৃষ্টি বিলাস করবে। অবশ্য তন্ময় একটু অমত করবে, ভিজতে চাইবে না। ওরুকেও বাধা দেবে, তাতে কি? ওরও জোর করবে, কঠিন জোর, কথা শুনবে না একদমই। সেলফোন হাতে নিল। রাত 12টা। তন্ময় নিশ্চয়ই বাড়ি ফিরেছে। বিছানা ছেড়ে উঠবে পর মুহূর্তেই তার বিকেলের কথা মনে পড়ল। মানুষটা তো নেই, কাজের সূত্রে বেরিয়েছে। বড় একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। কিছুক্ষণের ভালো লাগা কোথায় যেন হারিয়ে গেল। মানুষটা আশেপাশে না থাকলে অরুর ভালো লাগে না। এক অদ্ভুত যন্ত্রণা সে অনুভব করে। বুকের ভেতরে কিছু একটা নেই নেই মনে হয়। আজ কি ছটফট একটু বেশিই লাগছে। অশান্ত মনে অরু ফটো গ্যালারিতে ঢুকল। কত শত ছবি। সব ছবি ডিঙিয়ে এসে তন্ময়ের একটা ছবি মনোযোগ দিয়ে দেখতে লাগলো, এক মনে স্থির চোখে। তন্ময় ড্রাইভিং করছে, মুখশ্রী গম্ভীর, চোখে কালো সানগ্লাস, কানে ব্লুটুথ। মোটা ঘড়িতে আবদ্ধ বাহাতখানা হুইল চেপে আছে। মন খারাপ নিয়ে অরু স্ক্রিনে বেশ কিছু চুমু খেল। সেলফোন বুকে চেপে পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা কল করে নেবে?
আনচান মনে উঠে দাঁড়ালো, বারান্দার দিকটা এগোলো। খুব করে ভেবে নিয়ে তন্ময়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বন্ধ। শহরের বাইরে গেলে নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয়, বেশিরভাগ সময় লাইনে পাওয়া যায় না মানুষটাকে। গম্ভীর সুপরিচিত সেই কণ্ঠস্বর শুনতে পেলে খারাপ লাগাটা অনেকটাই কমে আসতো তার। অভিমান হলো খুব। এত করে থাকতে বলল, কথাই শুনছে না। অরুকে একদম গুরুত্ব দেয় না, একটুও না। ওর কথার কি 5 টাকার দামও নেই। এবার ফিরলে কথাই বলবে না, দেখাও করবে না। এত সব যন্ত্রণা দিচ্ছে, সেগুলো ফেরত তো দিতে হবে সুদে আসলে। বিষণ্ণ মনে অরু বাইরে তাকিয়ে আছে। পৃথিবী কাঁদছে। হয়তো তারও মন খারাপ ঠিক অরুর মতো। অভিমানী সে বিড়বিড় করে বলল, ফিরে আসুন না, আমার যে ভালো লাগে না। থেমে থেমে ঝুম শব্দে বর্ষা নামছে। এফোর ওফোর তোলা বর্ষণ, হিমশীতল বাতাস। ঘন প্রবল স্রোতে একঝাঁক বৃষ্টি রয়ে সয়ে বইছে। শ্যাতলা রাস্তাঘাট ফকফকে পরিষ্কার আজ। জলসিক্ত গাছপালাদের বেসামাল উথাল পাথাল। মেঘের সঙ্গে মেঘের চূড়ান্ত ঘর্ষণে তীব্র শব্দ। আকস্মিক চমকে আশপাশ জ্বলে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। রাস্তার দুই পাশে মেলেছে ঘন জঙ্গল, সারি সারি বড় বড় গাছ। আকাশি রঙের আকর্ষণীয় গাড়িটি দুমড়ে মুচড়ে ঝলসে গিয়েছে ঝিমানো বড় বটগাছটার সঙ্গে। বেয়োনেট লাফিয়ে উঠে গিয়েছে। দাউ দাউ আগুন ধরেছে সেখানটায়। কালো ঘোলাটে ধোঁয়া উঠছে গুরুতরভাবে। সামনের দুই পাশের চাকা ছুটে বেরিয়েছে। আশপাশে ছড়িয়ে পড়েছে পোড়াটে গন্ধ। হলুদ দানবীয় ট্রাকখানা বেশ সুস্থ সবল রয়েছে, কিছুটা দূরেই তো দাঁড়ানো। হন্তদন্ত ভঙ্গিতে ট্রাক থেকে বেরোলো মাঝবয়সী এক ভদ্রলোক। রেজাউল আলম তার নাম। টাঙ্গাইল যাচ্ছিলেন মাল নিয়ে। এমন পরিস্থিতিতে পড়বেন স্বপ্নেও ভাবেননি। তিনি খুব ঘাবড়ে পড়েছেন। অন্য কেউ হলে জীবন নিয়ে পালাতো, ভুলেও গাড়ি রুখে এগিয়ে আসতো না। অ্যাক্সিডেন্টে গুরুতর হলে তো নির্ঘাত জেল, সেটা জেনে কেনই বা কেউ এগিয়ে আসবে। ভয় রেজাউলও পাচ্ছেন, তবে নরম মনের তিনি পালাতে পারলেন না। সৎসাহস নিয়ে চড়া গলায় ধমকে সরালেন। সামনে জড়ো হওয়া ছাতার তলে মাথা পেতে দাঁড়ানো লোকজন, তাদের সরিয়ে ক্রমশ ভেতরে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে চপচপে ভিজে গিয়েছেন। ভেঙে চড়ে যাওয়া গাড়িটার সামনে এসে দাঁড়ালেন। ড্রাইভিং সিটের জানালার কাঁচ ফেটে গিয়েছে। ফেটে বেরিয়েছে একটা রক্তাক্ত হাত, যা রীতিমতো ধীরে ধীরে নড়ছে। কাঁপতে কাঁপতে পরপর সম্পূর্ণ হাত বেরিয়েছে। ভেতরের মানুষটা জীবিত বুঝতে পেরে আর 1 সেকেন্ডও দেরি করেনি রেজাউল। ছুটে সামনে অগ্রসর হলেন। জানালা টেনে হিঁচড়ে খুলে ফেললেন। আধারে তলিয়ে থাকা রক্তাক্ত তন্ময়কে জাপটে ধরে বের করে আনলেন। মাটিতে শোয়ালেন। মাথাটা নিজের রানে নিয়ে নিলেন। তন্ময়ের কপাল ফেটেছে। অঝোর ধারায় তরল রক্ত বইছে। কান গলা বেয়ে যাচ্ছে টকটকে লাল রক্ত। মেখে গিয়েছে পর্যন্ত শার্টটাও। রেজাউল নিজের কোমরে বাঁধা গামছা খুলে তন্ময়ের কপালে তৎক্ষণাৎ বেঁধে দিলেন, শক্ত করে। এক্ষুনি রক্তক্ষরণ থামানো প্রয়োজন। হাত বাড়িয়ে তন্ময়ের গাল চাপড়ালেন 2 বার। নড়ে চড়ে ওঠে তন্ময়। অস্পষ্ট চোখ মেলে তাকায়। আল্লাহর অশেষ রহমতে সাংঘাতিক কিছু হয়নি। কপাল ফেটেছে আর হাত লম্বা করে কাচে কেটেছে। কত শত দোয়াই না এই ছেলের জন্য বরাদ্দ। না হলে এতটা গুরুতর অ্যাক্সিডেন্টও সুস্থ সবল কিভাবে রয়? এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঠেলে খুব কম মানুষ জীবন নিয়ে ফেরে। কেউ বা ফেরে, তবে জীবন্ত লাশ হয়ে। রেজাউল চেঁচালেন, পানি আছে কারো কাছে? ছিপছিপে গঠনের যুবক এগিয়ে আসলো। পিঠে তার কালো ব্যাগ। ব্যাগ থেকে নিজের পানির বোতল এগিয়ে ধরল। রেজাউল বোতল নিলেন। সাবধানতাজনিত ভঙ্গিতে কিছুটা পানি মুখে দিলেন তন্ময়ের। পরপর আরও কিছুটা পানি খাইয়ে বোতল সরালেন। তন্ময় অজ্ঞান হয়েছে। এখন আর চোখ মেলে তাকাচ্ছে না, কোনো সাড়া শব্দ নেই।
রেজাউল ভড়কে গেলেন। শব্দ করে চেঁচালেন। গালে ছোট করে চড় দেবার ভঙ্গিতা করছেন। আঙুল নাকের ডগায় ধরলেন। নিঃশ্বাস আছে। জীবিত বুঝতে পেরে রেজাউল শান্ত হলেন। তড়িৎ গতিতে 2 হাতে আগলে ওঠালেন। এক্ষুনি হসপিটালে যেতে হবে। দেয়াল ঘড়ি ঘুরছে একটায়। ড্রয়িং রুমে এখনও আলাপ আলোচনার উত্তম মধ্যম চলছে। ইতিমধ্যে মোস্তফা সাহেব জেনেছেন সৈয়দ সাহেবদের আসবার কারণ। তিনি তো মেনে নিয়েছিলেন অয়ন সাবিহার সম্পর্ক। তার মতে মেয়ের খুশির থেকে বড় কিছু আর কিছুই নয়। নিজের অর্থ সম্পদ এমনকি সম্মানও নয়। মেয়ে আগে, তারপর সব কিছু। এখন মেয়ে যদি নিজের থেকে বয়সে ছোট কাউকে বিয়ে করে সুখী হয় তাহলে তাই ঠিক। তিনি তাই মানবেন, সাদরে গ্রহণও করবেন। লতা বেগম স্পষ্টবাদী মহিলা, গুরুগম্ভীর নন, আবার অমন হাস্যোজ্জ্বলও নন। যতটুকু অনুভূতি থাকার তার মধ্যে আছে। তিনি মন খুলে কথা বললেন। নিজের সর্বোচ্চ চেষ্টা করলেন সম্পর্ক নতুনভাবে তৈরি করার। তার কথা কাজেও দিয়েছে। শাহজাহান পরিবারের সন্তুষ্টি তাদের ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। পরিবর্তন এসেছে থমকে যাওয়া 2 পরিবারের মধ্যে। এ যেন নতুন সম্পর্কের সূচনা। বিয়েটা অবশেষে মেনে নেওয়া হয়েছে। কথাবার্তা চলছে। এখন 2 পক্ষের গুরুজনসহ আসনে বসার পালা। সুষ্ঠুভাবে একটা ডেট ফিক্সড করার পরিকল্পনা। তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে বিয়ের কার্যক্রম হবে। আপাতত মোস্তফা সাহেব অন্য কিছু নিয়ে ভাবছেন। তিনি একটা ডিসিশন নিয়েছেন নিজ উদ্যোগে, যার সম্পর্কে এখনও কাউকেই কিছু বলেননি এবং আপাতত বলবেন না। বলবেন সময় বুঝে। আকাশ তড়িঘড়ি করে এলো। অশান্ত ভঙ্গিতে মাথা দোলালো। অদ্ভুত, তন্ময় এখনও আসে নাই। সেই কখন আসতে বললাম? আমি তো ভেবেছি ও ঘন্টার মধ্যেই বাড়িতে এসে হাজির হবে, অথচ ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে, ওর কোনো খবর নেই। মুহূর্তেই মোস্তফা সাহেবের হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আধার ঘনিয়ে আসলো। চিন্তিত মুখে তিনি ভ্রুজোড়া কুঁচকে বললেন, কল দাও তো। ফোন সুইচ অফ চাচ্চু। ওখানে গিয়ে পৌঁছেছে? খবর নিয়েছ? যায়নি এখনও। আনোয়ার সাহেব কথা তুললেন। কলে কি বলেছ তন্ময়কে? তাড়াতাড়ি আসার জন্য তাগাদা দিলাম মাত্র। আমি শুধু বলেছিলাম তাড়াতাড়ি আয়, সর্বনাশ ঘটেছে। একটু যেন দ্রুত ফেরে তাই আর কি। ওহি সাহেব তৎক্ষণাৎ ছেলেকে ধমকে ওঠেন। ছেলেটা অরুকে অসুস্থ দেখে গেছে। চিন্তায় কতবার করে কল করলো দেখোস নাই? এ সময় তোর সর্বনাশ হয়েছে, এর মানে কি দাঁড়ায়? অপদার্থ ছেলে, গাধার বাচ্চা। মোস্তফা সাহেব বললেন, আহ, চুপ করো। ওহি সাহেবকে দমিয়ে রাখলেন। চোখ মুখ শান্ত করে রেখেছেন, তবে ভেতরে ভেতরে তিনি বড্ড অশান্ত হয়ে পড়েছেন। ছেলেকে কলের উপর কল দিয়ে যাচ্ছেন। তন্ময় খুব কয়েকবার কল করেছিল। মোস্তফা সাহেব ধরেননি জেদ ধরে। এখন নিজের উপরই রাগ হচ্ছে। ছেলেটা হয়তো বেশ চিন্তায় ছিল। ইতিমধ্যে হাস্যোজ্জ্বল মুখশ্রীগুলোতে চিন্তা লেপ্টে গেছে। অয়ন উঠে দাঁড়ালো। গাড়ির চাবি পকেট হতে বের করতে করতে বলল, আমি গিয়ে দেখে আসি। এভাবে 2 হাত গুটিয়ে রেখে তো লাভ নেই। মোস্তফা সাহেব মাথা দোলালেন, তবে স্বস্তি পেলেন না। অদ্ভুত এবং মারাত্মক কিছু উলটপালট চিন্তাভাবনা মাথায় হানা দিতে শুরু করেছে। ছেলেটা বিপদে পড়ল না তো? জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। চিন্তিত সুরে বিলাপ করছেন। বড্ড অশান্ত ভঙ্গিতে পায়চারি করছেন। স্বামীর পাশে দাঁড়িয়েছেন। ছেলেমেয়েরা ঘর থেকে বের হলেই তিনি চিন্তায় পড়েন, যতক্ষণ না অবধি তারা সহি সালামত বাড়ি ফেরে। আর এমন একটা খবরে তিনি সম্পূর্ণ নেতিয়ে পড়েছেন। রাত 3টা। তন্ময়ের কোনো হদিস নেই। অয়ন আর আকাশ খালি হাতে ফিরে এলো, কোনো খোঁজ খবর দিতে পারল না। মোস্তফা সাহেব এবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পুলিশ ইনফর্ম করার জন্য উতলা হলেন। ওহি সাহেবও রাজি হলেন। সেও বলেছেন পুলিশ নিয়ে বেরোতে।
তাদের আলোচনার মাঝপথে অরু নেমে এলো। চোখ দুটো তার ফুলো ফুলো, সকলকে একসঙ্গে দেখে চমকে উঠল। হাবভাব সুবিধার নয় বুঝে নিল, তবে কি হয়েছে ঠিক বুঝতে পারল না। সে অবুঝের মতো নিচে নেমে এলো, প্রশ্ন করল, কি হয়েছে? মুফতি বেগম এগিয়ে এলেন, অরুকে ধরলেন, নরম কণ্ঠে বললেন, কিছু না, এত তাড়াহুড়া কিসের? এভাবে চলাফেরা করবি না। দেখি, খিদে পেয়েছে? আর কি খেতে ইচ্ছে করছে? চাচি এখনই বানিয়ে খাওয়াবে তোকে। অরু ভীষণ অবাক হলো। তার পরিবার ছোট থেকেই আদরে যত্নশীল, তবে আজ একটু বেশিই নয় কি? সবাই এত আগ্রহ কেন দেখাচ্ছে তার উপর? সবার মুখে একটাই কথা, সাবধানে। অরু মুফতি বেগমের সাথে রান্নাঘরে গেল। ঝাল কিছু একটা হলেই হবে। মুফতি বেগম চটজলদি পাস্তা বানানোর কার্যক্রম শুরু করলেন। অরু আলগোছে মুফতি বেগমের কাছে গেল, গা ঘেঁষে দাঁড়ালো, গলার স্বর নামিয়ে শুধালো, কি হয়েছে? কিছুই না। জবেদা বেগম রান্নাঘরে আসতেই তাকে ধরল অরু। এই বড় মা, কি হয়েছে? কি হবে পাগল মেয়ে? কিচ্ছুটি না। দেখি, বস তো, শুধু তড়িঘড়ি করিস। এখন থেকে এগুলো একদম বন্ধ, না হলে কান মলে দেব আচ্ছা করে। সুমিতা বেগম আদরে হাতে মেয়ের চুলগুলো বাঁধতে লাগলেন। অরু আকাশ সমান চমকে সবাইকে দেখে নিচ্ছে। কি হয়ে গেল সবার? কিছু ঘন্টায় কি এমন হয়েছে? কলিং বেল বাজছে। রাত ৩:২৫। থানায় যাবে বলে বেরোতেই নিচ্ছিল শাহজাহান সাহেব। তড়িঘড়ি করে এগোলেন মোস্তফা সাহেব। বাড়ির সবাই লিভিং রুমে চোখ পেতে আছে। জবেদা দরজার দিকে ছুটেছে, ছেলেটা এসেছে কিনা। অরু এক প্লেট পাস্তা হাতে দাঁড়িয়ে আছে। কলিং বেলের শব্দে সেও ডাইনিং ছেড়ে উঠে এসেছে। এই সময় কে এসেছে? আর বাড়ির সকলের চোখ মুখের অবস্থাও তো ভালো নয়। এগুলো দেখে কৌতূহলের শেষ নেই তার। দরজা শটানভাবে মেলে গেল। রেজাউল দাঁড়িয়ে আছেন তন্ময়কে আগলে ধরে। তন্ময়ের মাথা হেলে দুলে পড়ছে। ব্যান্ডেজে মুড়িয়ে আছে মাথা, হাত এবং পা। রক্তে মাখামাখি শার্ট প্যান্ট, ভেজা অবস্থা শরীরের। অরুর হাতের প্লেট সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। চূর্ণ বিচূর্ণ হয়েছে নানা টুকরোয়। জবেদা বেগম মেঝেতে ধপ শব্দে পড়ে গিয়েছেন। শান্ত নেই বাকিরাও। মোস্তফা সাহেব কেমন হেলে পড়লেন। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন কেমন। অবিশ্বাস্য চোখে সামনে চেয়ে আছেন। আওয়াজ থমকে গেছে। ভিমড়ি খেয়ে পড়তে নিতেই হুঁশে আসলেন যেন। পরপরই হন্তদন্ত ভঙ্গিতে ছুটে সামনে অগ্রসর হলেন। বুক ফেটে আর্তনাদ বেরোলো। কি হইল আমার আব্বার? বেহিসেবি বর্ষা অঝোর ধারায় ঝরে প্রকৃতি রুষ্ট করতে এখনও ব্যস্ত। থেমে থেমে চমকাচ্ছে মেঘেদের দল। আধার পৃথিবীকে ক্ষণিকের আলোর ঝলকানি দেখিয়ে দিচ্ছে। অশান্ত বাতাস তেড়ে আসতে চাইছে বাড়ির ভেতরে। স্তব্ধতা ভেঙে অরু সজোরে চিৎকার করে ওঠে। কেমন ধরফরিয়ে ছুটে এগোলো। অগ্রাহ্য করে বসল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো। নরম তুলতুলে পায়ের তলা কাচ ঘেঁষে যেতেই রক্তের ছোপ ছোপ দাগ ভেসে উঠল মেঝেতে। ভরকে উঠলেন আনোয়ার সাহেব। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। পরপরই দ্রুত হাতে মেয়েকে বুকে আগলে নিলেন। তন্ময় বেশ দুর্বল, দাঁড়াতেও পারছে না। তাকে ধরে আছে মোস্তফা সাহেব, ওহি সাহেব। পেছনে অয়ন, আকাশও সাহায্য করছে। সেখানে অরু কিভাবে যাবে, তাই আটকে রেখেছেন। কিন্তু অরু ছটফটিয়ে উঠছে। এখন আর সে চিৎকার করছে না, হাউমাউ শব্দ করে কাঁদছে। নিজেকে ছাড়াতে চাচ্ছে। দুয়ারে দাঁড়ানো তন্ময়কে ছুতে চাওয়ার অসীম প্রচেষ্টায় মগ্ন সে। আনোয়ার সাহেবের বুস্তাকে বোঝাতে সক্ষম হচ্ছে না। তার চোখের সামনে শুধু রক্ত। তন্ময়ের বিষণ্ণ মুখশ্রী, দুর্বল শরীর। রেজাউল সাহেব তখনও দরজা ধরে দাঁড়িয়ে আছে। ভেজা তন্ময়কে দুই হাতে আগলে ধরেছেন। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী মোস্তফা সাহেব।
ওহি সাহেবের সাহায্যে ছেলেকে ভেতরে নিয়ে ব্যাকুল গলায় বিড়বিড়িয়ে আওড়ালেন, কি হয়ে গেল এসব আব্বা? এই তন্ময়। রেজাউল চটপট জবাব দিল, অ্যাক্সিডেন্ট। কবরস্থানের ওদিকে। অ্যাক্সিডেন্ট শুনেই থমকে যান জবেদা বেগম। খোদার নাম নিয়ে রীতিমতো হেলে পড়েছেন। মুফতি বেগম এবং সুমিতা বেগম না ধরলে তিনি পড়ে যেতেন ফ্লোরে। ইতিমধ্যে সাবিহাও চলে এসেছে। ভাইয়ের এই করুণ হাল সেও মেনে নিতে পারছে না। দুই চোখ ভিজে উঠেছে। কিছুক্ষণ আগের উত্তেজনা ভালো লাগা কোথায় যেন উবে গেল। একরাশ ভয় আতঙ্ক বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। সোফার এক প্রান্তে বসে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে কামরায় নেওয়া হয়েছে। সবাই সেখানে। সাবিহাও গিয়েছিল। দাঁড়ানোর জায়গা নেই বিধায় বড়দের জায়গা দিয়ে সরে এসেছে। অয়নও তার পিছু পিছু এসেছে। চারিপাশে নজর বুলিয়ে পাশে বসেছে। খানিক কেশে গলা পরিষ্কার করে নিয়েছে। সাবিহার কান্নার স্বর মিয়ে গেল মুহূর্তেই, তবে চোখ তুলে তাকালো না। শব্দহীন কান্নায় নিমজ্জিত সে। অয়ন সান্ত্বনার সুরে বলল, কাঁদছ কেন? কান্না থামাও। ভাইয়ার কিছুই হয়নি, সকালেই দেখবে সুস্থ হয়ে গেছে। সাবিহা ভেজা গলায় বিড়বিড় করে বলল, কি হয়ে গেল? কেন হলো? এই তো বিকেলেও সুস্থ সবল ছিল। তুমি এভাবে কাঁদলে অরুকে সামলাবে কে? মেয়েটা কেমন করছে দেখছ? প্রচণ্ড ভয় পেয়েছে। এ অবস্থা এত হাইপার হওয়ার জন্য ভালো না। সাবিহা মাথা দোলালো। দুই হাতে চোখ মুখ মুছল। উঠে দাঁড়ালো। তাদের অরু তো এখন একা নয়, অরুর ভেতরে আরেকটি অরু আছে। দুজনেরই খেয়াল রাখতে হবে। অয়ন হাসল। সেও উঠে দাঁড়ালো। পুনরায় চারপাশে নজর বোলালো। কেউ নেই। মুহূর্তেই সাবিহার হাত টেনে বুকে জড়িয়ে নিল, শক্ত করে দৃঢ় বন্ধনে। সাবিহা চমকে উঠল। ছাড়াবার জন্য ছটফট করছে। আরে কি করছো? অয়ন হেসে সাবিহাকে বাহুবন্ধন হতে মুক্ত করল। হাত বাড়িয়ে সাবিহার চোখের জল মুছিয়ে দিল। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। বুকে যন্ত্রণা অনুভব করি। সাবিহা চোখ আড়াল করল। মুখমণ্ডল ঘুরিয়ে ফিরিয়ে শুধালো, এখন কি আমি কাঁদতেও পারবো না? অয়ন হাসল। যাও, অরুকে দেখো গিয়ে। সাবিহা আর চোখে তাকালো। মাথা দুলিয়ে অগ্রসর হলো পূর্ব দিকে। সেদিক থেকে অরুর গলা শোনা যাচ্ছে। মেয়েটা কিভাবে কাঁদছে! তার কান্নার তোড়ে বাকিরা চুপসে গেছে। কেউই আর নিজেদের আবেগ দেখাচ্ছে না, বুকে গেঁথে রেখেছে। তাদের শান্ত দেখে হয়তো অরুর কান্নাকাটি থামবে, তার হৃদয় শীতল হবে। প্রকৃতি প্রাণবন্ত, ভেজা ভেজা। আবহাওয়া ঠান্ডা। নির্জন চারিপাশ। মৃদু বাতাস বইছে, পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। আকাশ এখনো মেঘলা, তবে বৃষ্টি থেমেছে। প্রকৃতি আঁধারে। পর্দাগুলো দাপিয়ে দুলছে। এলোমেলো ভঙ্গিতে ছুঁয়ে দিচ্ছে অরুর মুখশ্রী। সে জানালার বিছানার মধ্যে বসেছে। পর্দাগুলো তাকিয়ে পেয়েছে জ্বালানোর জন্য। বিছানায় মাথা পেতে রেখে বসেছে সে ফ্লোরে। বেঘোরে ঘুমাচ্ছে। 3টা থেকে 5টা পর্যন্ত জেগেছিল। চাতক পাখির ন্যায় তাকিয়েছিল তন্ময়ের পানে। সহস্র চুমু খেয়েছে মুখমণ্ডল জুড়ে। কতটাই না শক্ত করে জড়িয়ে রেখেছিল মানুষটাকে। ভয়ে সর্বাঙ্গ থরথর করে কেঁপেছে। তন্ময় চোখ মেলে তাকিয়েছে। অস্পষ্ট স্বরে জানিয়েছে সে ঠিক আছে। তখনই একটু শান্ত হয়েছে মেয়েটা। তার আগ পর্যন্ত শুধুই কেঁদেছে, আর্তনাদ করেছে, পাগলের ন্যায় ছটফট ধরফর করেছে। গলাটা শুকিয়ে কাটকাট হয়ে এসেছে তন্ময়ের। কয়েকবার প্রচেষ্টার পর আধো আধো চোখ মেলে তাকায়। মাথাসহ শরীর বেশ ভার হয়ে আছে। বড্ড যন্ত্রণা অনুভব করছে সর্বাঙ্গে। চোখজোড়া কুঁচকে কপালে হাত চেপে ধরেছে। অনুভব করে ব্যান্ডেজের। দৃষ্টি পরিষ্কার করে পাশে তাকায়। তার ব্যান্ডেজ করা বাম হাত জাপটে ধরে ঘুমাচ্ছে অরু।
তন্ময়ের চোখের ভাঁজের মাত্রা দ্বিগুণ হয়। এত কষ্ট করে ঘুমানোর মানে কি? ঘাড়ে ব্যথা পাচ্ছে না? তন্ময় উঠে বসতে চাইল, পারল না, শরীর বেশ দুর্বল। দুয়ারে এসে দাঁড়িয়েছে জবেদা বেগম। সারা রাত তিনি জেগেই কাটালেন। ক্ষণে ক্ষণে এসে দেখেছেন ছেলেটা উঠেছে কিনা, কিছু লাগবে কিনা। তন্ময়কে নড়তে দেখেই এগিয়ে আসলেন। গলার স্বর নামিয়ে শুধালেন, কি লাগবো আব্বা? ওঠে না। বলতে বলতে কেঁদে ফেললেন। আঁচলে মুখ মুছলেন। তন্ময় মায়ের হাত টেনে পাশে বসালো। ভাঙা গলায় বলল, আমি ঠিক আছি মা। কই ঠিক আসোস? ভালোভাবে কথাটুকুও বলতে পারতাসোস না? তন্ময় চোখের ইশারায় অরুকে দেখালো। ও এভাবে শুয়ে আছে কেন? কিছু বলনি? তোর বাবা, চাচ্চু, আমি সবাই কত করে বললাম, কথাই শুনল না। এ সময় কত গুছিয়ে চলতে হয়, মেয়েটা কোনো কথাই শোনে না। এখন কি ও একা? কবে যে... ছেলের প্রশ্নবোধক চাহনিতে দৃষ্টি মিলতেই জবেদা বেগম হুট করে থেমে গেলেন। মনে পড়ল ছেলে তার কিছুই জানে না। জবেদা বেগম এবার প্রগাঢ় দৃষ্টিতে ছেলের মুখশ্রী দেখে নিলেন। বিচিত্র ভঙ্গিতে ঠোঁটের কোণ ঠেসে হাসি ছুটল তার। তন্ময়ের সন্দেহজনক স্বর, কি হয়েছে মা অরুর? অরুর দায়িত্ব কার এখন? ও না হয় ছোট, তুইও কি ছোট? দেখে শুনে রাখবি না? কতটুকুই বা বোঝে। হেলা ফেলা চলবে না, সচেতন হ, খেয়াল রাখ, দায়িত্ব নে। তন্ময় ঘাবড়ালো। গলার স্বর বেশ সচেতন। হয়েছে কি? কি হবে? ওরও প্রেগনেন্ট, বাপ হতে যাচ্ছস আর জানোসও না? পোলাপান মানুষ করবি কেমনে? তন্ময় পলক ঝাপটালো, পরপর থমকালো, দৃষ্টি নিথর, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অসামান্য বড় হয়ে আছে চোখ। বেশ খানিকটা সময় নিল। কি মানে? জবেদা বেগম হেসে ছেলের মাথায় হাত রাখলেন, বোলালেন। উঠে এক গ্লাস পানি এগিয়ে রাখলেন। যাবার পূর্বে বলে গেলেন, খাবার নিয়ে আসি, খাবি? তোর বাপ কিচ্ছুটি মুখে নেয়নি, এখন যদি তোর দেখা দেখি একটু খায়। তন্ময় তখনও থমকে বসে আছে। মায়ের কথা বুঝতে বেশ সময় লাগলো তার। দৃঢ় দৃষ্টি ফেলল অরুণ নরম ঘুমন্ত মুখশ্রীর পানে। মাদক চাহনিতে খুব করে দেখে নিল। হাত বাড়ালো, আঙুলের সাহায্যে গাল ছুঁয়ে দিল। নিস্তব্ধ কক্ষে আওড়ালো। সত্যি? চোখ বুঝল, লম্বা শ্বাস নিল। দম বন্ধ হয়ে আসছে। সুখে কি? এক অদ্ভুত উত্তেজনায় সর্বাঙ্গ শিরশির করছে। ভাগ্যের উপর চরম বিরক্ত সে। এই মুহূর্তে তাকে অ্যাক্সিডেন্ট করতে হলো। এই যে অরুকে পাজা কোলে তুলতে পারছে না, আদরে দিশেহারা করতে পারছে না। অসম্ভবভাবে চোয়াল জোড়া লাল হয়ে এসেছে বাবা হবার খুশিতে। উইকেন্ডস ছাড়া মাহিন খুব পরিপাটি মানুষ। ঠিকঠাক সময় মতো খেয়ে নেয়, রুটিন মাফিক ঘুমায়। 9টায় অফিস থাকে, 8টায় বাড়ি ফেরে। উইকেন্ডের বিষয় আলাদা। সেদিন আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে। ঘুমোতে দেরি আর উঠতেও দেরি। সেই সময় মেনে চলা ছেলেটা আজ কোথায় হারিয়ে গেল? অফিস থেকে ফিরে কথা বলা শুরু করেছে, এখনও করছে। ভোর হতে চলেছে। মার্জি ঘুম ঘুম গলায় কিছু একটা বলছে। মাহিন শুনছে। হাতে কফির মগ। এই নিয়ে 3টা কফি শেষ করলো। কত ঘন্টা ধরে কথা বলছে? 4-5 ঘন্টা তো হবেই। না, এবার থামতে হবে। টিনেজদের মতো করে চললে হবে নাকি? মেয়েটাকে তো ঘুমাতে হবে। কাল আবার নাকি তার ক্লাস আছে। মার্জির বকবকানি মাঝপথে থামিয়ে মাহিন বলল, ক্লাস আছে না, ঘুমোতে যাও। তুমি কি ইন্টারেস্ট হারিয়ে ফেলছো? বিরক্ত হচ্ছ? মাহিন নিঃশব্দে হাসল। জবাব দেবে তার পূর্বেই ইনকামিং কল আসায় নোটিফিকেশন দেখা গেল। এই সময় ইব্রাহিমের কল। মাহিন তাগাদা দিল, শুয়ে পড়ো, গুড নাইট। মার্জি অভিমান করতে চাইল, কিন্তু হলো না। ঘুমে চোখ বুজে গিয়েছে। মুহূর্তেই ঘুমের দেশে পাড়ি জমালো। কান থেকে সেলফোনও সরানো হলো না। কি হয়েছে? মাহিনের সচেতন গলার স্বর। ইব্রাহিম দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
কোনো বাজে সংবাদ শুনবে বুঝে নিয়েছে মাহিন। হলো তাই। ইব্রাহিম জানালো, তন্ময় অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট, আর ইউ কিডিং? খবর পেলাম মাত্র, আকাশ বলল। অবস্থা তেমন খারাপ না, ঠিক আছে। কেমনে কি? জানি না। যাবি তুই? হ। কল দে তো সোহানি ওদের। জানা। গেলে মিলেমিশে যাই। কল দিতেছি দুপুরের দিক। হুম। ঘরের বাতি বন্ধ, পর্দা টেনে দেওয়া হয়েছে। কামরা মৃদু আধারে তলিয়ে আছে। তন্ময় ভাঙা পা আর দুর্বল শরীরে উঠে দাঁড়িয়েছে। অরুকে জাপটে ধরে তুলেছে। পুরো শরীর ব্যথায় নীল হয়ে গেল। কাটা ক্ষতগুলো এখনও কাঁচা। টান লেগেছে অরুকে তুলতে গিয়ে। বিছানায় শুয়ে দিয়ে সে দেয়াল ধরে ঘন ঘন শ্বাস নিল। তারপর ধীরে বিছানায় উঠে বসল। অরুর পাশে শুয়ে পড়ল। শরীরে কাঁথা মেলে দিল। অনিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকল। কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। লাল হয়ে আছে মুখমণ্ডল। চোখের জলের দাগ এখনও দৃশ্যমান। তন্ময় ঘনিষ্ঠ হলো। অরুকে বুকে নিল আলগোছে। মুখের কাছে মুখ এগিয়ে নিল। দুই চোখের পাতায় চুমু বসালো। গলা নামিয়ে ডাকল, অরু। জবাব এলো না। তন্ময় হাত নিচে নামালো। অরুর পেটে ছুঁয়ে দিল। খুব করে একটা চুমু খেতে ইচ্ছে করছে এখানটায়। কান পেতে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। তার ছোট্ট অরু মা হবে, তার অনাগত সন্তানের মা। ভাবতেই শরীরের লোমকূপ দাঁড়িয়ে উঠছে। তন্ময় মুখ ডোবালো ঘন রেশমি চুলে। গোঙালো, ধন্যবাদ জান, আই লাভ ইউ। অরু কিছুটা ছন্ন ছাড়া, একটু বদমেজাজি, সামান্য বোকাশোকাও। বুঝে কম, চেঁচায় বেশি, তাই বলে এতটাই অবুঝ সে। সে প্রেগনেন্ট অথচ নিজেই জানে না, বাকি সকলেই জানে। দুঃখ পেল, কষ্ট অনুভব করল, তবে চোখে জল এলো না। সে আনার চেষ্টা করেছে সামান্য। যখন থেকে প্রেগনেন্সির খবর শুনেছে, পেটে হাত বুলিয়ে চলেছে সমানে। ক্ষণে ক্ষণে আয়না দেখছে, বিড়বিড়িয়ে কিছু একটা আওড়াচ্ছে। অনাগত সন্তানের সঙ্গে হয়তো বোকা মেয়েটা কথা বলতে চাচ্ছে। বাড়ির সবাই চিন্তায় আছে অরুকে নিয়ে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। অরু নাকি অনেক ছোট। এমন অল্প বয়সে বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ বিষয়। তার সম্পূর্ণ জীবন উপভোগ করা বাকি। পড়াশোনায় বা কত দূর গেল। নিতান্তই ছোট মেয়েটা এখনই বাচ্চা নিল, ভবিষ্যতে এই বিবাহ জীবন তার আর ভালো লাগবে না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে অরুর মন খারাপ হলো ভীষণ পরিমাণে। বাড়ির সবাই কেন ভাবছে যে তার বয়স হয়নি? হয়তো অরু অবুঝ। পরিবারের ভালোবাসার আবডালে বড় হওয়া একটা বড়সড় বাচ্চা। কিন্তু সে আশেপাশের মানুষ দেখে, বন্ধুবান্ধবদের অবস্থা জানে। এসএসসি দিয়েই তার বান্ধবী রূপা বিয়ে করে ফেলল, আলহামদুলিল্লাহ। এখন সে 2 বছরের বাচ্চার মা। তার বয়সী অনেক মেয়েই সংসার করছে, তাদের বাচ্চা আছে। তাহলে অরু কেন পারবে না? পারবে সে। পেরে দেখাবে সবাইকে। এই বাচ্চার জন্য অরু সব কিছু করতে রাজি, সব কিছু। ভালোবাসার রং লাল। লাল কেন? কারণ লাল রক্তের প্রতীক, আর রক্ত আমাদের ভেতরটায় অবস্থিত। রক্তবিহীন কি মানুষ বাঁচে? হুম, বাঁচে না। তেমনি ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস। এত কষ্ট, বিচ্ছেদ, হৃদযন্ত্রণার পরও ভালোবাসায় চেয়ে যায় মানুষ। ভালোবাসার মানুষ কাছে পায়, পাশে চায়। একটা দিন চোখের মনিটার উপর প্রিয় মানুষটার মুখ ভেসে না উঠলে বক্ষে শান্তি মেলে না। পরাণে আগুন জ্বলে দাউ দাউ করে। যন্ত্রণা অনুভূত হয়, ছটফট করে হৃদয়। আর যদি ভালোবাসার মানুষটা কথা না বলে, তাহলে কেমন অনুভূতি হয়? ভয়ঙ্কর নয় কি? অবশ্যই। তন্ময় একদমই কথা বলছে না। অরুর পানে তাকাচ্ছে না। গম্ভীর মুখে অন্যদিকে ফিরে রয়। খেতে বসে মাথা নিচু স্তর পদে রাখে, চুপচাপ থাকে। অরু বিড়াল ছানার মতো তার আশেপাশে ঘুরে ফিরে বেড়ায়। একটু দৃষ্টি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়, কিন্তু পাষাণ মানুষটার কোনো হেলদোল নেই।
ভুলবশত ফিরেও দেখছে না। কেমন থমথম করে রেখেছে চেহারা। কেন? তন্ময় কি খুশি নয় এই খবর শুনে? সে কি বাচ্চাটা চায় না? পর মুহূর্তেই মনে পড়ল বড় মায়ের কথা। তিনি স্পষ্ট গলায় বলেছিলেন বাবা হবার খুশিতে তন্ময় ইমোশনাল হয়ে পড়েছিল, কেঁদেছেও। তাহলে অরুর সাথে এমন কেন করছে? আকাশকুসুম ভাবনায় বিভোর সে। বড্ড অসহায় হয়ে পড়েছে। বক্ষে বইছে সীমাহীন আসমান জমিন ধ্বংসের সমান যন্ত্রণা। অসহ্যকর এই যন্ত্রণা থেকে মুক্তি তাকে শুধু তন্ময়ই দিতে পারবে। হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সকাল 10টায়। 10টার পূর্বেই অরুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোনো হবে। সুমিতা বেগম 9টার মধ্যেই ব্যাগ গুছিয়ে নিয়েছেন। প্রয়োজনীয় সব কিছু নিয়েছেন সঙ্গে, যেমন ফ্লাক্সে গরম পানি, টিস্যু, নরম তুলতুলে খাবার, পানির বোতল ইত্যাদি। জবেদা বেগম রান্নাঘরে। তিনি খুব ভোরে আকাশকে দিয়ে টাটকা শিং মাছ আনিয়েছেন। মেয়েটা হাসপাতালে যাবে, রক্ত পরীক্ষা করাবে। কতগুলো রক্ত নেওয়া হবে। শরীর দুর্বল হয়ে পড়বে। সেই সময় শিং মাছ বড্ড উপকারী। শরীরে রক্ত হতে সাহায্য করে। সঙ্গে তিনি আনারও আনিয়েছেন। এই ফলেও শরীরে রক্ত হতে সাহায্য করে। এমন অনেক কিছুই আনিয়েছেন যা এখন অরুর শরীরের জন্য উপকারী। অরুর সঙ্গে হাসপাতালে যেতে সবাই তৈরি। এই যে দীপ্ত সকাল সকাল ড্রয়িং রুমে বসা, তৈরি হয়ে, বাড়ির সকলের আগে। এরপর এসেছে আকাশ, তারপর সাবিহা। তারাও নাকি হাসপাতালে যাবে। পাঞ্জাবি পরে এসেছেন মোস্তফা সাহেব। আনোয়ার সাহেবও পরপর এলেন। ড্রয়িং রুম ভর্তি মানুষ দেখে একে অপরের মুখ চেয়ে তাকিয়ে হাসলেন, সজোরে উচ্চ শব্দে। জবেদা বেগম হেসে বললেন, বাচ্চাদের গিয়ে কাজ নেই, বড়রা কয়েকজন গেলেই হবে। আনোয়ার সাহেব হাসলেন, এগোলেন বড় ভাইয়ের দিকে। কাছাকাছি এসে বললেন, ভাইয়া যান, আমি থাকি। না না, তুই যা, আমি থাকি। তর্কাতর্কি হলো কিছুক্ষণ। অবশেষে ফয়সালা হলো। আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব দুজনেই যাবেন, সঙ্গে সুমিতা বেগম। ব্যাস, অরু নেমেছে। বড় বড় চোখে সবাইকে দেখছে। তারা বেরোবে এমন সময় তন্ময় বেরিয়ে আসলো। ধীরে সুস্থে তাড়াতাড়ি হাঁটলে ব্যথা পায়। খুব সাবধানে হাঁটতে হয় তাকে। তাকে দেখে মোস্তফা সাহেব চিন্তিত হলেন। জিজ্ঞেস করতে চাইলেন, তুমি কেন? আনোয়ার সাহেব ভাইয়ের চোখে চোখ রাখলেন। ইশারায় কিছু একটা বোঝালেন। হয়তো মোস্তফা সাহেব বুঝেছেন, তাই তো আর কিছুই বললেন না। আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষ মুহূর্তে হাসপাতালের উদ্দেশ্যে 4 জন বেরিয়েছেন। তন্ময় ড্রাইভিংয়ে বসেছে। অ্যাক্সিডেন্টের পর একটা ট্রমাটিক সিচুয়েশন ছিল তার। আপাতত নেই। সুস্থ সবলভাবেই চালাচ্ছে। হাতে চিনচিন ব্যথা অনুভব করছে। তবে তার সম্পূর্ণ অগ্রাহ্য করল মস্তিষ্ক। এই সামান্য ব্যথা তার একরোখা মস্তিষ্ক নাজেহাল টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দিল যেন। অরু বাপ চাচার মধ্যেখানে চুপসে বসে আছে। মোস্তফা সাহেব চিন্তিত নয়নে বারবার পাশে তাকাচ্ছেন, মেয়েটার কোনো সমস্যা হচ্ছে কিনা। থেমে নেই আনোয়ার সাহেবও। তিনি বড় ভাইয়ের থেকে এগিয়ে কিনা প্রশ্নই করে বসলেন, খারাপ লাগছে আম্মা? অরু মাথা নাড়ল, চোখ বুঝল, আবারও খুলল, সামনে তাকালো। তন্ময়ের পাশে সুমিতা বেগম বসা। তিনি ফিরে তাকালেন। পানির বোতল বের করে এগিয়ে ধরলেন। একটু খেয়ে নে, ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়েছে 8 ঘন্টাও হয়নি। এখনই কি পানির তৃষ্ণা পায়? অরু তবুও হাত বাড়িয়ে নিল। অল্পখানিক পানি খেয়ে বোতল হাতে রাখল। উদাসীন চাহনি নিক্ষেপ করল পাষাণ মানুষটার দিকে। মানুষটা কি বুঝতে পারছে তার হৃদয়ের ব্যাকুলতা? ভেতরটা যে ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে উঠছে উপলব্ধি করতে পারছে? পারছে না। তাই তো এভাবে কষ্ট দিতে পারছে। আনোয়ার সাহেব দক্ষ চোখের অধিকারী। আশেপাশের হালচাল চোখাচোখি দেখে বুঝে ফেলতে পারেন। আপনজনের মুখ পড়ে সব কিছু বুঝে ফেলার গুণ তার মধ্যে বিদ্যমান। তাই তো ছেলে মেয়েদের মধ্যে সমস্যা চলছে বুঝতে সময় লাগেনি।
দুজনের মধ্যে একটা রেষারেষি চলছে, বুঝে নিলেন আনোয়ার সাহেব। তন্ময় বুদ্ধিমান ছেলে, প্রচণ্ড নির্ভরশীল, অগাধ বিশ্বাসী ছেলের প্রতি তার। ঠিকই সামলে নেবে, ঠিক করে নেবে ভেবেই আনমনে মৃদু হাসলেন আনোয়ার সাহেব। নিজেদের বোঝাপড়া নিজেরাই করে নিক, মাত্রই তো শুরু সংসার জীবন। এমন ছোটোখাটো কথা কাটাকাটি মান অভিমান নিয়েই তো এগোতে হবে। অপেক্ষাকৃত মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে দুই গুরুজন, দৃষ্টি তাক করে রেখেছেন সামনে। অরুর বেশ কিছু টেস্ট নেওয়া হয়েছে। এক এক টেস্টের জন্য এক এক ফ্লোরে যেতে হচ্ছে। গার্ডিয়ান শাহজাহানরা সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তন্ময় বেঞ্চে বসে আছে দুই পা ছড়িয়ে। এক নাগাড়ে সে দাঁড়াতেও পারছিল না বিধায় এক প্রকার জোরপূর্বক ছেলেকে বসিয়েছেন মোস্তফা সাহেব। পাক্কা 2 ঘন্টা লেগেছে সবগুলো টেস্ট করাতে। রিপোর্টগুলো কাল নিয়ে যেতে হবে। তন্ময় প্রেসক্রিপশন নিয়ে এসেছে। সুদূরে অরু দুর্বল হয়ে ঢলে পড়েছে সুমিতা বেগমের বাহুতে। একটু রক্ত নিয়েছে আর একটুখানি এদিক সেদিক কি যেতে হয়েছে, তাতেই নাজেহাল অবস্থা মেয়েটার। মাহিন, ক। দুঃসংবাদ শুনছস? এখন সুসংবাদ শুনবি না? আবার কি হইল? আঙ্কেল হতে যাচ্ছস শালার ফো। মাহিন থমকালো, সামান্য ঘাবড়ালো, সোফা থেকে উঠে দাঁড়ালো। হতবাক বিমূঢ় সে। কি কস? গাঞ্জা খাইছস? তুই দিছস? ইব্রাহিম, কি বলতাছস? আমাদের বড় তন্ময় চাচা ওরফে আমাদের চ্যাম্পের চ্যাম্পিয়ন আসতে যাচ্ছে। খাইছে রে, খাইছে মানে বাইরা তাড়াতাড়ি, এক্ষুনি যাইতে হইব। মাহিনার দেরি করল না, প্রায় সঙ্গে সঙ্গে শরীরে শার্ট জড়িয়ে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। সোজা হাইওয়েতে চলে এলো। এখানে সীমান্ত ঘেঁষে দাঁড়িয়েছে রিয়াদ, সোহানি, ইব্রাহিম। তারা মাহিনের অপেক্ষাতেই ছিল। কথোপকথনে পুরোদমে ব্যস্ত। গাড়ি নজরে আসতেই প্রত্যেকে উঠে বসল। পেছনে রিহান, সোহানি, সামনে ইব্রাহিম। মুহূর্তেই টেনে চলে গেল গাড়িটা। উদ্দেশ্য শপিং মল, কিছু কেনাকাটা করবে। সঙ্গে হরেক রকম মিষ্টি ফলমূল নিতে হবে না? এমন সুসংবাদ অনেক কিছুর প্রাপ্য। বাড়িতে ফিরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়েছে অরু। মায়ের হাতে স্যুপ খেয়েছে, মাথায় পানি দিয়েছে, ফলের রস খেয়েছে, নিজেকে সুস্থ সবল করে রুম থেকে বেরিয়েছে। মাথাটা বের করে আশেপাশে নজর বুলিয়েছে। না, কেউ নেই। তারপর ছোট ছোট পা ফেলে তন্ময়ের রুমের সামনে এসে দাঁড়িয়েছে। তন্ময় বিছানার সাথে হেলে বসে, মুভি দেখছে মনোযোগ দিয়ে। ওরও গুটি গুটি পা ফেলে বিছানার সামনে দাঁড়ালো। তন্ময় তাকে দেখেও দেখছে না। অবশেষে করুণ গলায় ডাকল, শুনুন। তন্ময় মাথা তুলে তাকালো। অরুর মায়াবী মুখে দৃষ্টি তাক করল এবং তাকিয়ে থাকল, নজর আর সরালো না। তীক্ষ্ণ ভূতগ্রস্ত দৃষ্টিতে অরু ভীতু হলো, নড়ে চড়ে উঠল, দৃষ্টি সরিয়ে ফেলল। বুকের ভেতরটা ধপাস করে উঠল। এভাবে তাকালে অরুর বুঝি কিছু হয় না? অপরদিকে তন্ময় শুধু তাকিয়ে আছে, কোনো প্রকার প্রশ্ন করছে না, আর নাইবা দৃষ্টি সরাচ্ছে। অদ্ভুত। অরু তীক্ষ্ণ দৃষ্টির মাঝেই বিছানার কোণে বসল, জড়সড় ভঙ্গিতে। জামার কোণ ধরে মোচড়ামুচড়ি করছে। মস্তিষ্ক হাতড়ে বলল, মুভি দেখছেন? তন্ময়ের জবাব এলো না। তবে সে ল্যাপটপ ঘুরিয়ে দিয়েছে অরুর দিকে, যাতে সে নিজে দেখে নিতে পারে। অরু কষ্ট পেল। কিছুক্ষণ আগের মিশ্রিত লজ্জিত অনুভূতি সুদূরে পালালো। মনের গহীনে হানা দিল একরাশ বিষণ্ণতা। গুমোট বাঁধভাঙা কান্না ঠেলে আসতে চাচ্ছে। সে ঠোঁটে ঠোঁট চেপে রাখল। কান্না না করার আপ্রাণ চেষ্টা করল, তার দ্বারা হলো না। ক্ষণিকের মাঝে চোখের কোণ ঘেঁষে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ফুপিয়ে উঠল, গলার স্বর নামিয়ে ওড়াল, কথা বলেন না কেন? কি করেছি আমি? তন্ময় নিশ্চুপ তাকিয়ে থাকল। তারপর হুট করে উঠে দাঁড়ালো। ভাঙা পা ফেলে ধীরগতিতে গিয়ে দরজা লক করল। ফিরে এসে দাঁড়ালো অরুর সম্মুখীন হয়ে।
একদম সামনাসামনি। অরুর কান্না ভেজা গলা আটকে এলো, চোখের জল থমকে গেল। মুখ তুলে সে তাকালো। তন্ময় ঝুঁকল একদম অরুর মুখ বরাবর। তার ঘন তপ্ত নিঃশ্বাস অরুর মুখশ্রী ছুঁয়ে গেল। অনিমেষ তাকিয়ে থাকলো ক্ষণিক, সময় নিয়ে শুধালো, তুই কি পিলগুলো নিয়েছিলি? অরু হকচকিয়ে ওঠে, বড় বড় চোখে যায়। দীঘল কালো পাপড়ি ঝাপটে ঝাপটে তাকায়, মুখটা বড়সড় আকারে হা হয়ে রয়। তন্ময় কিভাবে বুঝল? সত্য কখনো চাপা থাকে না, আর তার তন্ময় ভাইয়া তো বুদ্ধিমান। এমন বুদ্ধিমান মানুষের কাছ থেকে কি সত্য লুকানো যায়? অরু চোখ নামালো, অপরাধীর ন্যায় মাথা নাড়ল দুই পাশে, যার অর্থ দাঁড়ায় সে পিলগুলো নেয়নি। তন্ময় সচল চোখে ইশারা ইঙ্গিত দেখল, বুঝল, তবে বক্ষে শান্তি পেল না। তাই ধমকে সুরে শাসালো, মুখে বল। না, নেইনি। কেন? অরুর এই কেনর জবাব দিতে হবে। হৃদয়ে যে চিন্তাভাবনা রেখেছে সেগুলো বলবে, নাকি চুপ থাকবে? পরপর আরেক দফা ধমক খেল, দৃশ্যমান রূপে কেঁপে উঠল। নাক ফুলিয়ে তাকালো, মিয়ে যাওয়া গলায় বলল, আমি আমি ভেবেছি আপনি খুশি হবেন। তন্ময় হাত বাড়ালো, অরুর গাল চেপে ধরল, মাথাটা উঠিয়ে চোখে চোখ রাখল। আমার খুশি দিয়ে কি? আমার খুশির জন্য এত বড় একটা স্টেপ কিভাবে নিলি? অরু, তুই এত অবুঝ কেন? একটা বাচ্চা সাধারণ বিষয় নয়। একটা বাচ্চা ক্যারি করার মতো মন মানসিকতা তোর নেই। যেই ধকল, যেই সব সমস্যা দিয়ে তুই যাবি, তা অগণিত। শারীরিক মানসিক সব রকম যন্ত্রণা দিয়ে যাবি। প্রসবের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি? পারবি না। এই যন্ত্রণাগুলো দিয়ে তুই একা যাবি, আমি না। তাহলে কেন? তুই কেন? অরু টলমল চোখে তাকায়। আচমকাই তন্ময়ের কোমর দুই হাতে জাপটে নিল, পেটে মাথা চেপে ধরল। কান্না মিশ্রিত স্বরে বলল, আপনি পাশে থাকলে আমি সব সইতে পারব। তন্ময় থমকালো, স্থির চোখে তাকিয়ে থাকল। পর মুহূর্তেই মাথা নুইয়ে হামলে পড়ল অরুর কোমল গোলাপি ঠোঁট জোড়ায়। নেশাক্ত বস্তুর স্বাদে নিজেকে হারিয়ে ফেলল। বেশ কিছু সময় পেরোল, অরুকে বুকে গেঁথে রাখল। মাথায় হাত বুলিয়ে তন্ময় আওড়াল, আমি খুশি, ভীষণ খুশি। আমার হৃদয়ের এই অনুভূতি শ্রেষ্ঠ অনুভূতি, যা তুই দিয়েছিস। মোস্তফা সাহেব দক্ষ মিস্ত্রি এনেছেন। দোতলার পেছনের রুম দুটো ভেঙে একত্রিত করে বর্তমান ডিজাইন মোতাবেক একটা সুন্দর আলিশান কামরা বানাতে, তন্ময় আর অরুর জন্য। এর মধ্যে তিন ভাইদের নিয়ে একটা ছোটোখাটো মিটিং সেরেছেন। মুখ্য বিষয় তন্ময় আর অরুর আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলা। সাবিহা অয়নের বিয়ের পূর্বেই তন্ময় আর অরুর বিয়েটা ঘরোয়াভাবে সেরে ফেলার উদ্দেশ্য রেখেছেন মনে। গার্ডেনে প্যান্ডেল সাজাবেন। রীতিনীতি অনুসারে মেহেদি, হলুদ, তারপর বিয়েটা। ডেট ফেললেন 21 তারিখ শুক্রবার, আজ থেকে 4 দিন পর। পরশু থেকে মেহেদি হলুদের প্রোগ্রাম শুরু করবেন। চেনা জানা মানুষদের নিমন্ত্রণ করবেন। বিকেলের দিকেই সিলেটে কল লাগালেন, নিমন্ত্রণ করলেন শ্বশুরবাড়ির সকলকে। তারা কালকের মধ্যেই চলে আসবে। মোস্তফা সাহেব সুমিতা বেগমের পরিবারকেও নিমন্ত্রণ করেছেন। কলের মাধ্যমে পাড়া প্রতিবেশী আপনজন যারা ছিলেন সবাইকে তিন ভাই মিলে নিমন্ত্রণ করে ফেললেন। মাহিনদের আগমন ঘটেছে সন্ধ্যায়। হাত ভর্তি তাদের সরঞ্জাম, অনেক কিছুই এনেছে। এর মধ্যে হাস্যকর বিষয় হলো বেবি টয়েস। এগুলো বাচ্চাদের খেলনা। সেগুলো গোছাতে নিয়ে জবেদা বেগম সহ বাড়ির সকলেই হাসলেন। হট্টগোল পড়ে গেল। চেঁচামেচি, তোড়জোড়, এলাহি সব কাণ্ড। তাদের হট্টগোল শুনে কি না এসে থাকা যায়? তন্ময় এলো। তাকে ধরে বন্ধুদের অযৌক্তিক সব আচরণ। এই ইমোশনাল তো পরপরই হাসি ঠাট্টার স্বরে খ্যাপানো। মাহিন তন্ময়ের পাশে বসা, হাতে জুসের গ্লাস। সে মনোযোগ সহকারে বন্ধুর অ্যাক্সিডেন্টের বিবরণ শুনল। সিরিয়াস সিচুয়েশন। সেই মুহূর্তে হুট করে মাহিন শুধালো, কী রে, বাচ্চাটা কেমনে চলে আসলো?
ক্রেডিট কিন্তু সব আমার। রাস্তাটা ক্লিয়ার আমিই করেছিলাম। তন্ময় হাসল। বন্ধুদের অযৌক্তিক আচরণের সঙ্গে সে বড্ড পরিচিত। অপরদিকে মাহিনের চেঁচামেচিতে অরুকেও আসতে হলো। এক প্রকার বাধ্য হয়েই লজ্জিত মুখে সে এসে দাঁড়ালো। সোহানি বক্ষে চেপে ধরেছে অরুকে। অজস্র আদরে মেয়েটাকে ভরিয়ে দিল। রাশভারী গলায় কত শত নরম কথা বলল। অরু আদরে মুখে শুনল সবটাই, জবাব দিতে পারল না। গাল দুটো ভারী হয়ে আসছে। আকাশে বড় চাঁদ, ছাদ নির্জন। হিমশীতল বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। সাবিহা দাঁড়িয়ে আছে এক কোণে, দৃষ্টি দূর আসমানে। তার পেছনে লম্বাটে অয়ন। প্রশস্ত দেহ দ্বারা সাবিহাকে জাপটে রেখেছে বক্ষস্থলে। ঠোঁটের বিচরণ চলছে ঘাড়ে, হাত বেসামাল ভঙ্গিতে কোমরে চলে গিয়েছে। মন খারাপ কেন? আমাদের মন খারাপের দিন তো শেষ সাবিহা। সাবিহা শিউরে উঠল, তার সর্বাঙ্গ কেঁপে উঠল। নিজেকে ছাড়াতে চাইল, পারল না, অবশেষে ঘুরল। অয়নের চোখে চোখ পড়ল। আমার মন খারাপ না, আমি খুব খুশি। তাই বুঝি? খুশির একটা ঝলক দেখাও তো দেখি। সাবিহা অনিমেষ তাকিয়ে থাকল, হাত বাড়ালো। অয়নের গাল ছুঁয়ে দিল, মুখ বাড়িয়ে ওর গালে ঠোঁট স্পর্শ করালো। লাজুক গলায় বলল, দেখলে? হুম। সাবিহা উঁচু হলো, দ্বিতীয় গালেও চুমু বসালো এবং নিজেই কিঞ্চিত কেঁপে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, এবার? অয়ন হাসল। সুদর্শন পুরুষের সুদর্শন সেই হাসি। অয়ন মাথা ঝুঁকালো, মাথাটা সাবিহার ঘাড়ে রাখল। লম্বা করে শ্বাস নিল, স্রেফ গলায় বলল, সেদিন মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হবে বলে আমি ছাদেই ছিলাম। ব্যাট বল নিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টির কয়েক ফোঁটা পড়ল। তুমি তখন দৌড়ে ছাদে এলে, এলোমেলো চুলে, অপ্রস্তুত তোমার অবস্থা, চোখে মুখে চিন্তা। ধরফরিয়ে শুকনো কাপড় চোপড় নিতেই খুব ব্যস্ত। আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম। এলোমেলো কেশে সে অপ্রস্তুত নারী হৃদয়ে পা ফেলল, খুব যত্নে, অজান্তে। ভালো লাগার স্বাদ জাগালো, ধীরে সুস্থে প্রেমে ফেলে দিল। তারপর এক গভীর ভালোবাসায় জড়িয়ে ধরল। নিজেকে আর কখনো ছাড়াতে পারিনি, আমি চাইনি ছাড়াতে। বয়সের ব্যবধান কখনোই ভালোবাসার ঊর্ধ্বে নয়, আমার ক্ষেত্র তো নয়ই। কি বলো আমাকে ভালোবাসো। তুমি জানো আমার উত্তর। আমি কিচ্ছু জানি না, তুমি বলবে। দেখি, ছাড়ো তো, নিচে যাব, জবাব দিয়ে যাও। সাবিহা একসময় নড়াচড়া থামালো, আশেপাশে তাকালো। মনের ভেতরে অনেক কিছুই আছে যা অপ্রকাশিত, বলা হয়নি, বলা প্রয়োজন, কিন্তু পারছে না। অয়ন হাল ছাড়ল, ধরে নিল ভালোবাসি এই মেয়ের মুখ থেকে আর শোনা হবে না। সে সরে দাঁড়ালো, হাসল, তারপর বলল, যাও। শ্বশুরাব্বা না হয় চলে আসবে। তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, বিয়ের আগে মেলামেশা করা যাবে না। তিনি আরও বলে, আর তো মাত্র 1 মাস, সবুর করো। সে কি আর জানে এই প্রেমিক পুরুষের জন্য এই 1 মাস সহস্র বছরের সমান? সাবিহা সরু চোখে দেখল ছেলেটাকে। আচমকাই মনের কথাটি বলার সাহস এলো এবং সেই মুহূর্তে অয়নকে চমকে সে জানায়, ভালোবাসি। মেহেদি আর্টিস্ট এসেছে গতকাল, 2 হাতে মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে। টকটকে গাঢ় রঙও হয়েছে। তালুতে ছোট করে লেখা তন্ময় নামটিও রক্তাক্ত লাল। কথায় কথায় তার আশপাশের মেয়েগুলো বলছে, মেহেদির রং যতটা লাল হয় স্বামী ততটাই ভালোবাসে। সেগুলো শুনে অরুর কি যে লজ্জা লাগছে। সে তো মুখোমুখি হতে পারছে না কারো। আজ গায়ে হলুদ দুজনের, 2 পাশ দিয়ে। অরু হলুদ রঙের শাড়ি পরেছে, 2 গালে তার হলুদ দিয়েছে মার্জি। ইচ্ছে মতো হলুদ ঘষেছে মেয়েটা, নিজেও নিজের গালে লাগিয়েছে। হৈহুল্লোড়, গান বাজনা, নাচানাচি, চেঁচামেচি সবই হলো। সব থেকে বেশি চেঁচামেচি আসছে অপর পাশ থেকে।
তন্ময়ের ওখানে এলাহি কাণ্ড ঘটেছে। পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে সবাই। অরুর হলুদ গোসল হলো, নতুন কাপড় পরিয়ে তাকে বিছানায় বসানো হয়েছে। দুদিন ধরে তার আশেপাশে ছায়ার মতো থাকে সাবিহার মার্জি। আরও তো অনেকেই আছে যারা সর্বক্ষণ রুমে থাকছে। তার জন্যই তন্ময়ের সঙ্গে দেখা হচ্ছে না, লুকোচুরি চলছে। এই অনুভূতি বড্ড অদ্ভুত। রাতে পাঞ্জাবি গায়ে তন্ময় এসেছে অরুর রুমের সামনে। দুয়ারে দাঁড়িয়ে আছে। কাল শুক্রবার তাদের বিয়ে, আজ রাতে একটু কথা বলবে না? মেয়েটাকে একটু ছুঁয়েও তো দেখা হয়নি। মার্জি বুদ্ধিমান। তন্ময়কে দেখতে আলগোছে রুম থেকে বেরিয়ে গিয়েছে। সাবিহা আগেই চলে গিয়েছে ফোনে কথা বলতে বলতে। রুম খালি হতেই তন্ময় ঢুকল, দরজা লাগালো। অরু তখন শুয়েছিল। হুট করেই তন্ময়কে দেখে তড়িঘড়ি করে উঠে বসল। দাঁড়াতে চাইল, তন্ময় দিল না। জোরপূর্বক পুনরায় শুইয়ে দিল তাকে। পাশে সে শুয়ে পড়ল, মাথাটা অরুর বুকে রাখল। হাত দুটো অরুর নরম কোমর পেঁচিয়ে নিয়েছে, নিজের সাথে লেপ্টে ধরেছে। ধীর গলায় জানালো, ঘুম ধরেছে। তাহলে ঘুমান গিয়ে। এই তো ঘুমাচ্ছি। না না, নিজের রুমে গিয়ে ঘুমান। তন্ময় হাসল, মাথা তুলে তাকালো। চোখজোড়া ঘুমে লাল হয়ে গিয়েছে। তোকে নিজের সাথে জাপটে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। অরু হার মানল, আরাম করে শুলো। তন্ময়কে নিজের বুকে শোবার জায়গা করে দিল যেন। ডান হাতে চুলও টেনে দিতে শুরু করলো। তন্ময় আরামে গোঙালো। অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ল। অরু তবুও সেভাবেই থাকল। দেখা গেল সেও সেভাবেই ঘুমিয়ে পড়েছে। দুজন দুজনের আলিঙ্গনে রয়ে গেল সারাটি রাত। এই মনে হয় একমাত্র বিয়ে যেখানে কান্নাকাটি নেই, রয়েছে উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ। সবাই নাচ গানে ব্যস্ত। নতুন বউ সোফায় বসে ফল খাচ্ছে। নতুন বর হাঁটু গেড়ে তার বউয়ের নখ কাটায় ব্যস্ত। এই দৃশ্য একটু কমিক্যাল, আবার আনন্দদায়কও। এত মেহমানদের মাঝে অরু কলিকে দেখতে পেয়েছিল, যেই কলি একসময় তার তন্ময় ভাইকে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ আল্লাহ তাআলা তন্ময়কে শুধু তার জন্যই পাঠিয়েছেন। তারপর সে সুমনাকেও দেখেছে, শুনেছে সুমনারও নাকি বিয়ে ঠিক হয়েছে বড়লোক খানদানি এক পুরুষের সঙ্গে। অরু হেসে শুভকামনা জানিয়েছে। মনে প্রাণে সে চায় কাছের মানুষ সবাই সুখী হোক, ভালো থাকুক, আনন্দে কাটুক তাদের দিনগুলো। মাসখানেক গেল, ঘনিয়ে এলো অয়ন সাবিহার বিয়ে। প্রস্তুতি শুরু হলো। কমিউনিটি সেন্টার বুক করা হলো। বেশ কয়েকটা ফাংশনাল অ্যাক্টিভিটিস হবে, এক এক দিন এক একটা। তোড়জোড় করে শপিং শুরু হলো। কেনাকাটায় ব্যস্ত সবাই। অরু নিজেও শপিং মলে যেতে চেয়েছে, তবে পারিনি। তাকে তন্ময় গার্ডে রাখে। অফিস ছেড়ে তার পিছু লেগে থাকে। হুকুম আদেশ ঠোঁটে লেগেই থাকে মানুষটার। এই তো সেদিনের ব্যাপার। অরু ভার্সিটি যাবে একটা ক্লাস করতে। অমনি তন্ময় অফিস ছেড়ে চলে এলো। তাকে নিজে নিয়ে যাবে ভার্সিটিতে। ক্লাস শেষে আবার নিয়ে আসবে সঙ্গে। এতে অবশ্য অরুর ভালোই লাগে। মনের ভেতরটা শান্তিতে মিয়ে যায়। সাবিহার গায়ে হলুদে সবার সাথে মিলেমিশে অরু হলুদ শাড়ি পরে, জর্জেটের পাতলা। তার ধবধবে পেট কিছুটা দৃশ্যমান। পেট তার সামান্য উঁচু। অরু আয়নায় পর্যবেক্ষণ করছে। এমন সময় তন্ময় রুমে এলো। সে পাঞ্জাবি পরা, হাতে ঘড়ি, চুলগুলো সেট করা, কপালে ভাঁজ। বিরক্তও বটে। কদিন যাবৎ বেশ ছোটাছুটি করছে। একটা বড়সড় অনুষ্ঠান মুখের বিষয় নয়। অরুকে দেখে তন্ময়ের কপালে ভাঁজের সংখ্যা বাড়ল। এটা কি পরেছিস? কেন? শাড়ি খোল, কামিজ পর। অরু মুখ ভেঙালো। সে এভাবেও শাড়িটা খুলে ফেলত। এমন পেট দেখিয়ে কি সে বেরোতে পারবে? কখনোই না। তবে তন্ময়কে সেগুলো বলল না। একরোখা জেদ নিয়ে দাঁড়িয়ে রইল, যেন এভাবেই যাবে অনুষ্ঠানে। তন্ময় এগিয়ে আসলো, খুব কাছাকাছি ঘনিষ্ঠ হলো, লম্বা শ্বাস নিল।
সুগন্ধি নাকে এসে বাড়ি খেলো। অরুর পেটে হাত রাখল, হালকা হাতে ছুঁয়ে দিল, ঘাড়ে কামড় বসিয়ে আওড়ালো, আমাকে জ্বালাবি না বলছি, জ্বালালে খবর আছে তোর। অরুর মন প্রাণ শরীর থরথর করে কেঁপে উঠল, চোখ বুঝল শক্ত করে। ঘন ঘন শ্বাস ফেলল। তন্ময় ছাড়ল তাকে। বেরোতে বেরোতে বলল, তাড়াতাড়ি কর। বিয়ের দিন অয়ন শেরওয়ানিতে হাজির বর সেজে, নিজের সাবিহাকে কবুল বলে নিজের করে নিতে। আলিশান কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে সাজানো সোফায় অয়ন বসা। বউ এখনও এসে পৌঁছায়নি, পার্লার থেকে সোজা আসবে। অয়ন ছটফট করছে, তার আচার আচরণ সকলের নজরে এসেছে। কম বেশি সবাই তাকে নিয়ে মজার ছুতোয় হাসি তামাশা করছে। কনের গাড়ি এসেছে, হৈহুল্লোড় পড়ে গেল। অয়ন হুড়মুড়িয়ে দাঁড়ালো, সদর দরজায় নজর ফেলল। বড় ভাইয়ার বাবার হাত ধরে এগিয়ে আসছে তার পানে। বউরূপে পরী সেজে, রূপকথার পরী, যেন আসমান থেকে নেমেছে। অয়নের চোখ কেমন অজান্তেই জ্বলে উঠল। সে হাসল। সাবিহা কাছাকাছি আসতেই হাত বাড়ালো, টেনে উঠালো স্টেজে। সবার সামনেই কপালে চুমু বসিয়ে ফেলল। হাসাহাসির রেশ পড়ল। সাবিহা লজ্জা পেল। লেহেঙ্গা ধরে অয়নের পাশে গিয়ে বসল সোফায়। ফটো সেশন চলছে। এরপরই হুজুর এলো। কবুল বলার সময়টাতে সাবিহা চুপসে গেল। সে কিছুতেই মুখ খুলছিল না। চোখের কোণ ঘেঁষে নিজ গতিতে অশ্রু বইতে শুরু করেছে ইতিমধ্যে। তার কান্না দেখে বাকিরাও ঠিক নেই। মোস্তফা সাহেব আড়ালে চোখের কোণ মুছে নিলেন, ঠোঁটে চাপা হাসি বরাদ্দ রাখলেন। তন্ময়ের শান্ত চোখ জোড়াও শান্ত নেই। জবেদা বেগম মুখ ঘুরিয়ে কেঁদে ফেললেন। হুজুর বেশ কয়েকবার বলেছেন, বলো মা, কবুল। শেষ মুহূর্তে সাবিহা কবুল বলে দেয়। হয়ে যায় অয়নের, চিরজীবনের জন্য। অপরদিকে অয়ন সময় নেয় না। 4G স্পিডে 3 কবুল বলে ফেলে। এই নিয়েও এক দফা হাসির রোল পড়ে যায়। বিদায়ের পালা। হয়তো মেয়ে পাশের বাসায় যাচ্ছে, তবে যাচ্ছে তো। এতেই মনের একাংশ খালি হয়ে গিয়েছে পিতামাতার। গাড়িতে এক প্রকার জোরপূর্বক তুলে দেয় তন্ময়। বোকা মেয়ে, এভাবে কাদার কি আছে? উকি দিলেই দেখবি আমরা আছি। রাতের 1:09 বাজে। রাস্তার শুনশান। গাড়ি 2-1টা ছুটে যাচ্ছে। হেডলাইটের হলুদ আলো মাথার উপর। মার্জির হাতে উঁচু জুতো, পরনে লেহেঙ্গা, মুখে সাজসজ্জা, ঠোঁটে লাল লিপস্টিক। সাবিহা অয়নের বিয়ে থেকেই বেরিয়েছে সে। পাশে লম্বা চওড়া দেহের মাহিন, কোট স্যুট পরা, 2 হাত 2 পাশে। হঠাৎই হাত বাড়িয়ে মার্জির জুতো জোড়া নিজের হাতে নিল। মার্জি হাসল, কিছুই বলল না। হেলে দুলে হাঁটছে, গুনগুন করে গান গাইছে। মাহিন গলা পরিষ্কার করে শুধালো, তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? মার্জি হাসল, চোখ তুলে তাকালো। হাসি অটল রেখে জবাব দিল, হুম, ছেলে নয়, পুরুষ পছন্দ। স্যাম্পল হিসেবে তুমি হলে বেস্ট হয়। মাহিনের পদচারণ থমকে গেল। মার্জি শব্দ করে হাসল, হাঁটা থামালো না, পিছুও ফিরল না। পুনরায় বলল, তোমার কী ধরনের মেয়ে পছন্দ? আমাকে পছন্দ না হলে বলতে পারো। মাহিন কেমন হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসে। মার্জির হাত ধরে, নরম তুলতুলে ছোট হাত। চোখে মুখে একরাশ ব্যাকুলতা নিয়ে বলল, আমার তোমাকে মারাত্মকভাবে পছন্দ মার্জি। তাই বুঝি? কেন? আমি তো ঠোঁট কাটা স্বভাবের, প্রচণ্ড চঞ্চল, একদম চালাক, একটু বেয়াদবো। তাহলে? এভাবেই এই মার্জি আমার পছন্দ। মার্জি হাত ছাড়ালো, আবারও হাঁটা ধরল। দেখা যাক তোমার পছন্দের দৌড় কতটুকু। আমি কিন্তু সিরিয়াস প্রেম করছি। ছ্যাঁকা টাকা মেরে আবার বড়লোক মেয়ে ধরে চলে যেও না। মাহিন বিরক্ত মুখে মার্জির সামনে দাঁড়ালো। তুমি আমাকে খ্যাপাতে চাচ্ছ? মার্জি আড়ালে ঠোঁট বাঁকালো, মনে মনে আওড়ালো,
ইন্টেলিজেন্ট মাহিন সাহেব ধরে ফেলেছে, তাতে কি? আমি তো স্বীকারোক্তি দেব না। মার্জি থামল না, হাঁটতে হাঁটতে বলল, শোনো, তোমরা হচ্ছ বড়লোক, আর বড়লোক মানুষদের আছে সব বড়লোক নামকাম। এদের কখন কি মন চায় বলা বড় কঠিন। দিন শেষে আমাকে ভালো না লাগতেই পারে। আমাকে তখন খোলাখুলি। তুমি আমাকে রাগাচ্ছ কেন মার্জি? আমি রাগলে কিন্তু ঠিক থাকি না, মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, উল্টাপাল্টা কিছু বলে দেব। মার্জি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপসেট হবার ভঙ্গিমায় সে বলল, এখনই এমন? আর কয় মাস পর হয়তো বাজি বিহেভিয়ার করে বসবে, আমাকে চট্টর মেরে দিতে দ্বিধাবোধ করবে না। মাহিন সাংঘাতিক রাগল, কপালে রগ ফুলে উঠল। মার্জি, স্টপ ইট। কি বলছো তুমি? এমন কিছু কখনোই হবে না। আমি কাপুরুষ নই। তুমি আমাকে মারাত্মকভাবে রাগাতে জানো। মার্জি থামল, ঘুরে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল। অসহ্যকর এক হাসি ছুটেছে তার ঠোঁট ঘেঁষে। পা জোড়া উঁচু করে মুখটা মাহিনের কানের কাছটায় নিল। হাসিটুকু অটল রেখে সে বলল, রাগলে তোমায় মারাত্মক হ্যান্ডসাম দেখায়, আমার চোখে ধাঁধা লেগে যায়। তোমার এই রাগী রূপ দেখার জন্য ভবিষ্যতে আমি 7 সমুদ্র পাড়ি দেব, অতল সাগরে ডুবে যাব, আসমান সমান তোমায় ভালোবাসব। মার্জি হাসল, সুন্দর হাসি। থমকে যাওয়া মাহিনের হাত থেকে জুতো জোড়া নিয়ে পড়ে ফেলল। পুনরায় হাঁটা ধরল। কিছু দূর যেতে না যেতেই শক্ত বাহুতে আটকা পড়ল। পেটে পুরুষালী হাতের স্পর্শ পেল। মাহিনের গলার স্বর সামান্য কাঁপল, তুমি আমাকে পাগল করে দেবে। অসহ্যকর হাসিটা এবারও মার্জির ঠোঁটে। চোখ বুজে সে নিজ মনে আওড়াল, তুমিই তো আমাকে পাগল করলে, হৃদয় ব্যাকুল করালে, প্রেমের ফাঁদে ফেললে, ভালোবাসতে বাধ্য করলে। এখন তুমিও হও জনাব। অয়ন সাবিহার বাসর রাত অদ্ভুত বটে। রাতের 2টো। দীপ্ত তাদের ফুলের বিছানায় টানটান হয়ে বসে আছে, ল্যাপটপে মুভি দেখছে। তাকে অনেকেই নিতে এসেছে কিন্তু পারছে না। এদিকে ভদ্র অয়নের পেশেন্স ভেঙে যাচ্ছে। ইচ্ছে করছে দীপ্তকে কাঁধে তুলে শাহজাহান বাড়ি রেখে আসতে। সাবিহার ঘুম ধরেছে, তাই সে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছে। গয়নাগাটি লেহেঙ্গা খুলে কামিজ পরেছে। মেকআপ চুলের সেটিং সময় নিয়ে শেষ করেছে। শরীর দুর্বল হয়ে পড়েছে। সে জড়সড় ভঙ্গিতে দীপ্তর পাশে শুয়ে পড়ল। অয়ন থমথমে চেহারায় সবটা দেখে গেল। 3টার দিকে তন্ময় আসে হন্তদন্ত ভঙ্গিতে। দীপ্তকে ঘাড়ে তুলে নিয়ে যায় শাহজাহান বাড়ি। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ঘরের দরজা আটকায়। সাবিহা ঘুমে বিভোর। অয়ন হেসে 2 পাশে মাথা দোলালো। বাতি নিভিয়ে এসি অফ করল, জানালা খুলে দিল, সিলিং ফ্যান ছেড়ে দিল। আকাশে চাঁদটা জ্বলছে দাউ দাউ করে। অয়ন বিছানার সামনে দাঁড়ালো, বুকে হাত চেপে ধরল। এই দৃশ্য ঘুমের ঘোরে কত শতবারই না দেখেছে, অথচ আজ স্বপ্নটা বাস্তবে তার সামনে ঘটছে। অয়ন হুড়মুড়িয়ে বিছানায় ওঠে। ঘুমন্ত সাবিহার মুখশ্রী জুড়ে অজস্র চুমু খেয়ে নেয়। সাবিহা গোঙায়, বিরক্ত হয়, তবে ঘুমে কাবু চোখ খোলে না। অয়ন ছোট গলায় আওড়ায়, আজ বেঁচে গেলে সাবিহা, কাল থেকে বাঁচবে না। 7-8 মাস পরের ঘটনা। আষাঢ়ে মাস, বৃষ্টি বাদলের দিন। রাস্তাঘাট সারাদিন শ্যাতলা। দিনে 8 ঘন্টা ধরণীর বুকে বেহিসাবি বর্ষা নামে। প্রকৃতি করে তোলে উচ্ছ্বাস প্রাণবন্ত। অরুর বৃষ্টির দিনগুলো পছন্দ। বৃষ্টি দেখা তার মোস্ট ফেভারিট কাজ। আগে বৃষ্টি হলে দৌড়ে বারান্দায় যেত, ভিজত। এখন কি আর আগের মতো সে আছে? অরু এখন নড়তেও পারে না, বিছানা থেকে উঠতেও কষ্ট হয়। ভারী বড় পেট ধরে উঠতে হয়, পানি জমানো পা ফেলে ধীরে সুস্থে হাঁটতে হয়। মুখশ্রী ফুলে টমেটো হয়ে গেছে। মা হলে নাকি নারীদের আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। আসলেই তাই। অরুকে দেখলে দেখতে ইচ্ছে করে।
মেয়েটাকে চোখ ধাঁধানো মায়াবী লাগে। সৌন্দর্যের রানী। তন্ময় অফিসে যায় না ইদানিং, বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। অরুর পাশাপাশি কাছাকাছি। আজ একটু বেরিয়েছে, খুব দরকারি। তাই সে একান্তে এসে বসেছে বেলকনিতে, চেয়ার পেতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিচ্ছে। অরু দুচোখ বুঝল। দুই হাতে তার পেট ধরে রেখেছে। মানুষ হিসেবে তার পেট সাংঘাতিক বড়। পেট এতটা বড় কেন, এই নিয়ে সুমিতা বেগমের চিন্তার শেষ ছিল না। পরে যখন ৮ মাসে চেক আপে গেল, তখন চিন্তা কমার বদলে বাড়ল বলে। বাড়ির সকলে ভয়ে জড়সড়। চিন্তা ভাবনা, ঘুম, খাওয়া দাওয়া সপ্তাহখানেকের জন্য উড়ে গেল। তন্ময় ফিরেছে। অরুকে রুমে না দেখে চেঁচামেচি শুরু করল। অরু হাসল, আওয়াজ দিল, এই যে। তন্ময় দ্রুত পায়ে বেলকনিতে আসলো, ভ্রুজোড়া কুঁচকে ফেলল। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগবে। লাগবে না। তন্ময় তার সামনে হাঁটু গেড়ে বসল। মাথাটা ঝুঁকিয়ে কান পেতে দিল অরুর বড়সড় পেটে। দুষ্টুমি সুরে আওড়াল, কি করে আমার সোনামণিরা। অরু হাসে। তন্ময়ের মাথায় হাত রাখে, চুল টেনে দেয় নরম হাতে। শুধায়, গোসল করে খেয়ে নিন। আয়। তন্ময় ধরে উঠালো, খুব মনোযোগী হয়ে অরুকে ভেতরে নিয়ে আসলো। বিছানায় বসালো। অফিস ব্যাগ থেকে একটা বাটি বের করে সামনে রাখল। হালিম এনেছে সে। কয়েকটা মাস যাবৎ তন্ময় কিছু না কিছু নিয়েই আসে, মূলত অরুর পছন্দের সব। অরুর চোখজোড়া বড় হয়ে এলো। কিভাবে বুঝলেন আমার হালিম খেতে ইচ্ছে হচ্ছিল? এমনি। খেয়ে নে, আমি গোসল করে আসি। অরু মাথা দোলায়, পুরোটা হালিম সাফ করে। কয়েকটা মাস ধরে অরু খুব জ্বালাতন করেছে, বিশেষ করে তন্ময়কে। রাত বিরতে তন্ময়কে উঠিয়ে কেঁদেছে। না হয় এটা সেটা খেতে চেয়েছে, না হয় ঘুমাতে পারছে না বলে তন্ময়কেও নিজের সঙ্গে জাগিয়ে রেখেছে। অথচ মানুষটা বিন্দুমাত্র রাগ করেনি, বিরক্ত হয়নি। অরুকে শান্ত করেছে, বুঝিয়েছে। যা চেয়েছে দিয়েছে, দিচ্ছে। অরু এখন যা বলে বাড়ির সবাই তাই করে। তার আবদার কেউ ফেলতেই পারে না। ২৩ তারিখ বৃহস্পতিবার, বিকেলের দিক। অরুর পেটে যন্ত্রণা ওঠে, মারাত্মক যন্ত্রণা, মরণ যন্ত্রণা। তার ডেট আরও ২ দিন পর, তাই বাড়িতে পুরুষ মানুষ নেই। তন্ময় বেরিয়েছে মিটিংয়ের জন্য। আনোয়ার সাহেব কিংবা মোস্তফা বা ওহি সাহেবও বাড়িতে নেই। বাইরে অঝোরধারায় বর্ষা হচ্ছে, তুফানও ছেড়েছে। বাইরের অবস্থা ভালো না। সুমিতা বেগম স্বামীকে কল করলেন, ফোন বন্ধ। জবেদা বেগম ছেলেকে লাগাতার কল করতে থাকেন, কল ঢুকছে না। ৭তম কল ভাগ্যক্রমে ঢোকে। জবেদা বেগম তাড়াহুড়ো গলায় বলল, অরুকে হাসপাতালে নিতে হবে। অপর পাশে তন্ময় ঘাবড়ে যায়, আসছি বলে ছুট লাগায়। আধ ঘন্টার মধ্যে ঝড়ের গতিতে ফেরে সে, হন্তদন্ত ভঙ্গিতে। চিন্তিত ঘাবড়ানো মানুষটা, বুকের ধরফরানো কমেনি। অরুকে তুলে দ্রুত এগোয় গাড়ির দিকে। গাড়িতে চড়িয়ে জবেদা বেগম এবং সুমিতা বেগমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোয়। রাস্তায় গাছ ভেঙে পড়েছে, গাড়ি দমিয়ে দিচ্ছে ঝড়। তন্ময় দক্ষ হাতে গাড়ি ঘোরায়। অরু যন্ত্রণায় ডুকরে কাঁদছে, তাকে জাপটে ধরে আছে সুমিতা বেগম এবং জবেদা। অরুকে ভেতরে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সবাই উপস্থিত হলো হাসপাতালে। তন্ময় ছটফট করছে, স্থির নেই। করিডোরে পা চালাচ্ছে। চিন্তায় হাত পা অসাড় হয়ে আসছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসছে। মাগরিবের আজান পড়েছে। তন্ময় থমকালো। পরপর দ্রুত পায়ে বেরিয়ে গেল। পাশেই মসজিদ। তার দোয়াজ একটাই, আল্লাহর কাছে চাওয়াও একটাই, অরুর সিজার হচ্ছে। নর্মালে বেবি হবে না, ডাক্তার জানিয়ে দিয়েছেন। তন্ময় ফিরেছে সবে। তৎক্ষণাৎ খুলে গেল দরজা। স্পষ্ট শিশুর কান্নার স্বর ভেসে এলো। দুজন নার্স এগিয়ে আসছেন। দুজনের কোলে দুটো ফুটফুটে শিশু, যমজ ভাই বোন তারা।
তন্ময় বাচ্চাদের পানে তাকালো, পরপর পেছনে। আমার স্ত্রী, তিনি রেস্ট নিচ্ছেন। তন্ময় বুকে আটকে রাখা শ্বাস ফেলল। অজান্তেই কখন চোখের কোণ ভিজেছে জানা নেই। নার্স শিশুটিকে কোলে দিল তন্ময়ের। তন্ময় কম্পিত হাতে ছোট্ট নিষ্প্রাণ প্রাণ নিয়ে তাকিয়ে রয়েছে। পরপর বুকে আগলে নিয়েছে, দুই চোখ ভিজে উঠেছে। মাথা ঝুঁকালো, কপালে ঠোঁট ছোঁয়ালো, আওড়ালো, আব্বু, আমার বাবা। মানুষের জীবন সময়ের ইশারায় চলে। বছরের পর বছর সময়ের তালে চলে যায়। জীবন পাল্টে যায়, মানুষ পরিবর্তন হয়। মানুষ মাত্রই পরিবর্তনশীল। এর মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়। কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে তো কেউ জন্মের। এই তো জীবন। দেখতে দেখতে কেটে গেল 3টে বছর। চোখের পলকে পেরিয়ে গেল কেমন। মনে হচ্ছে এই তো কালই অরু পুরো শাহজাহান বাড়ি নেচে কুদে বেড়ালো। অরুরাজ অনার্স ফাইনালের শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে বেরিয়েছে সে মাত্র। সদর দরজায় দাঁড়িয়েছে, কারোর অপেক্ষায়। পরীক্ষার হলে সাথীও পাশে এসে দাঁড়ালো। নাম তার জুই। সেও কারো অপেক্ষায়। মিষ্টি হেসে বলল, এই অরু, দাঁড়িয়ে আছো যে? আমার ফ্যামিলি আসবে। জুই হাসল। যেভাবে বলছো যেন পুরো ফ্যামিলি আসবে। অরু স্মিত হাসল। ঠিকই ধরেছ, পুরো ফ্যামিলিই আসবে। এখানে? আমরা এখান থেকে ভ্যাকেশনে যাব। মূলত আমার জন্যই এতদিন ধরে যাওয়া হচ্ছিল না। পরীক্ষার শেষ, তাই এখান থেকেই বেরোবো। মনে হচ্ছে খুব সুন্দর পরিবার আছে তোমার। অনেক সুন্দর। জুই ভেবে প্রশ্ন করল, তুমি তো ম্যারিড, তাই না? ভাইয়ার নাম যেন কি? তন্ময় শাহজাহান। আই ওয়েট, তোমার নামে শেষেও তো শাহজাহান আছে। অরুর হাসি দীর্ঘ হলো। আমরা চাচাতো ভাই বোন। মাশাআল্লাহ, কিভাবে কি? এভাবেই, আল্লাহর রহমতে হয়ে গেল। তিনি আমাকে দিয়ে দিলেন শ্রেষ্ঠ জীবন সঙ্গী। সেই মুহূর্তে 3-4টা গাড়ি রাস্তা আটকে থামল সুদূরে। অরু হেসে তাকালো। পরপর বেরিয়ে এলো 2টো বাচ্চা, 3 বছরের। একটা ছেলে আর একটা মেয়ে, সমান উচ্চতার, ভিন্ন চেহারার। খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় ছেলেটি তার মায়ের মতো দেখতে আর মেয়েটি তার বাবার মতো। বাচ্চা দুটো ছুটে এদিকেই আসছে, ছোট ছোট পায়ে। ফুলো সুস্থ সবল গাল দুটো তাদের দৌড়ানোর গতিতে নড়ছে। পেছন থেকে বেশ কিছু গলা ভেসে এলো, নানা ভাই, ধীরে ধীরে যেতে হয়। এভাবে দৌড়াতে নেই দাদু ভাই। জুই খেয়াল করল সুন্দর বাচ্চা দুটো তাদের দিকেই আসছে। উচ্চস্বরে অস্পষ্ট আধো আধো স্বরে ডাকছে, মাম্মা। জুই চমকে পাশে তাকায়। অরু হাঁটু ভাঁজ করে বসে 2 হাত মেলে দিয়েছে। জুই মুগ্ধ নয়নে অবিশ্বাস্য গলায় শুধালো, তোমার বাচ্চা আছে? অরুর বাহুতে দুটো সুস্থ সবল বাচ্চা ঢুকে পড়ে। গলা জাপটে আহাজারি করে ওঠে, ঘুরতে যাবার বায়না ধরে। অরু হেসে বলল, আমি 2 বাচ্চার মা। তারপর সে উঠে দাঁড়ায়। গাড়ির সামনে দাঁড়ানো এক সুদর্শন পুরুষ দেখিয়ে বলে, ওই যে আমার তন্ময় ভাই, আমার স্বামী। জুই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরু আরও বলে, ওখানে আমার পুরো পরিবার, আমার জীবন। জুই দেখল সেই সুদর্শন পুরুষ এগিয়ে আসে। অরুও এগিয়ে যায়। লোকটা পকেট থেকে রুমাল বের করে অরুর কপাল মুছে দেয়। ঠোঁট নাড়িয়ে কিছু বলে। তারপর 2 সন্তান অনায়াসে কোলে তুলে নেয়। অরুকে ইশারায় আসতে বলে এগিয়ে যায়। অরু মাথা ঘোরায়, হাত নেড়ে বিদায় জানায় জুইকে। জুই অনিমেষ তাকিয়ে থাকে। ছোট্ট গলায় বলে, বিদায় অরু, সারা জীবন সুখী থেকো, ভালো থেকো, দোয়া রইল।